রাতে কলকাতা থেকে বেরিয়ে সারা রাত পথ পাড়ি দিয়ে সকালে দার্জিলিং, তারপর দার্জিলিং ছাড়িয়ে আরো এগিয়ে রোমাঞ্চকর ও রোমহর্ষক গ্রাম্য পাহাড়ি রাস্তা দিয়ে এই কোন শৈলশিরার ওপরে আগমন! এ তো স্বপ্নপুরী। এক লহমায় সারা রাত জেগে ড্রাইভ করার ক্লান্তি একদম উধাও হয়ে গেল। এ তো শান্তির আলয়, পাহাড়ের স্বপ্ননীড়, ভার্নাক ইকোস্টে। নমস্কার, একটি সুন্দর সকালে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আপনাদের জন্য রইল এক অনন্য সুন্দর হোমস্টেতে বেড়ানোর অভিজ্ঞতা। অসাধারণ অসাধারণ আমুল বাটার হারমান। বাবা রে বাবা, আয়োডেক্সের আমি তো বলেছি আমি আয়োডেক্সের ডিলারশিপ নেবই নেবো, আর সব আয়োডেক্স আমি ব্যবহার করব। ও যে বাবা রে, ও মাগো, কি আনন্দ! ওরে বাবা, ঠকাস করে লাগলো। ক্যামেরা ক্যামেরা তো নয়, মোবাইল, আবার ঠকাস। অসাধারণ অসাধারণ, বলাই বাহুল্য, এর জন্যই তো আসা। চা এসে গেছে, চা এসে গেছে, চা এসে গেছে। তাহলে আজ যা হবে, এখন চা খেয়ে তারপরে হবে। হ্যাঁ, পিওর দার্জিলিং টি, পিওর দার্জিলিং টি খেয়ে, এবং এটা চিনি ছাড়াই খেতে হবে। আমি একটা ক্যামেরার সামনে একটা সিপ দিচ্ছি। ও কি ফ্লেভার, কি ফ্লেভার! জিমনি পুরো একদম মানে ডাস্ট বাথ করে এসছে। এটা জিমনি না ডাস্টে বোঝা যাচ্ছে না, এত ধুলো খেয়েছে। আমরা এখন রয়েছি ভার্নাক ইকোস্টেতে। এটা দার্জিলিং ডিস্ট্রিক্টে আপার নেজি পোস্ট অফিস কোলবং এর মধ্যে পড়ে। এই যে ভিলেজটা, এটার নাম হচ্ছে আলিয়াটার। এখানে মোটে 5টা ঘর আছে, 5টা কি ম্যাক্সিমাম 6টা, যা ম্যাডামের কাছ থেকে জানতে পারলাম। আর টোটাল এই এরিয়াটায় 6টা ভিলেজ আছে, যেখানে টোটাল জনবসতি হচ্ছে 110 না 111 জন। তার মধ্যে নাকি এখন 70-80 জনই মোটে থাকে। তার মানে পরিসংখ্যান শুনে বুঝতেই পারছেন, ছোট্ট সুন্দর নিরিবিলি ছিমছাম গ্রাম। আর তার মধ্যে এই হচ্ছে ভার্নাক ইকোস্টে, একটা অপূর্ব সুন্দর শান্তির বেসিস। ঢুকেই এরকম ডান দিকে শিবমূর্তি, একটি ডক্টর কাপেলের আশিয়ানা, দেয়ার রিটায়ারমেন্ট হোম, যেটা এখন ওনারা হোমস্টেতে কনভার্ট করেছেন। আর এই হচ্ছে ওনাদের সাধের ভার্নাক ইকোস্টে। অদ্ভুত সুন্দর জায়গা, একদম পিকচারাস্ক ল্যান্ডস্কেপিং করে রাখা রয়েছে। সামনে এখানে বসার এবং বারবেকিউ করার জায়গা, দোলনা। আর এই যে সামনের যেটা ভিডিওতে এখন দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে মেন ওনাদের নিজস্ব রুম, প্লাস পাশে লিভিং রুম। আর ওই ছাতার তলায় ওপেন ডাইনিং এরিয়া। এখানে পাশে ফুলের বাগান, চতুর্দিকে মরশুমি ফুলের একদম ছয়লাভ হয়ে আছে। আর থাকার জন্য এখানে 2টো এলাইন কটেজ আছে। একটা এলাইন কটেজে অ্যাটিক আছে, একটাতে নেই। এলাইন কটেজগুলো 3-4টে করে বেড আছে, জেনারেলি 2জনের জন্য দেওয়া হয়, বেশি জন্য অ্যাকোমোডেট করা যায়। তাছাড়া 2টো নতুন বড় বড় ফ্যামিলি রুম আছে। ফ্যামিলি রুমগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি বা দেখিয়ে দেবো। এই ফ্যামিলি রুমগুলোতে একটাতে অ্যাটিক ওয়াল, সবকটাই 4 বেডেড, দরকার হলে একটু বেশি অ্যাকোমোডেটও করা যায়। একটাতে অ্যাটিক আছে, একটাতে অ্যাটিক নেই। আর ঘন গাছগাছালির মধ্যে পাখির ডাক, শান্ত সুন্দর নিরিবিলি। আর আজকে একটু ওয়েদারটা একটু মেঘ জমে আছে, আকাশটা কিন্তু নীল পরিষ্কার, কিন্তু পাহাড়ের খাঁজে নীল মেঘ জমে আছে বলে বিশেষ ভিজিবিলিটি নেই। কিন্তু তাও এই সামনে ক্যামেরায় বোঝা যাবে না একদমই। সামনের পাহাড়টা হচ্ছে সিকিম, ওইদিকে নামচি রাবাংলা, নিচের দিকে জোরথাং, আর এই দিকের সাইডে দার্জিলিং। আর এখানে হচ্ছে ঘরের পোষ্য মাফিন। হ্যালো মাফিন, এই যে ইনি হচ্ছেন ঘরের পোষ্য মাফিন। মানে আমাদের এসেই এক কথা এত সুন্দর ভালো লেগে গেল। খুব সুন্দর জায়গা, একদম কোলাহল থেকে দূরে, শান্ত সুন্দর নির্জন। এখানে এসে যদি একান্তে নিরিবিলিতে সময় কাটাতে চান,
তাহলে এই জুড়ি মেলা ভার আর ম্যাডামের হাতের রান্না, এখানে খাওয়া দাওয়া একদম টপ ক্লাস, একদম পেট পুরে আরামসে খেতে পারেন। এখানে এসে বসে থাকুন, আশেপাশে গ্রাম ঘুরতে বেরোন, পায়ে হেঁটে ঘুরে বেড়ান, মানুষজনের সঙ্গে কথা বলুন। কিছু না করে এখানে যদি একদিন তো বলবো না, এখানে মিনিমাম 2 দিন আসবেন, এসে থাকেন, বসে জায়গাটাকে উপভোগ করেন, তাহলে মনে হয় সব থেকে ভালো লাগবে। আমরা আজ দুপুরবেলায় ভার্নাক ইকো স্টেতে এসে পৌঁছলাম। এখন হচ্ছে মধ্যাহ্ন ভোজের বিরতি। তো মধ্যাহ্ন ভোজে কি কি রয়েছে একটু দেখিয়ে দিই। দেখুন কি সুন্দর করে কাটা স্যালাড, এই হচ্ছে পুরো কাঁসার থালায় ভাত, কাঁসার বাটিতে ডাল, এখানে হচ্ছে আলু চোখা, বেগুন ভাজা, ডিম, এটা হচ্ছে যেটা বাঁধাকপির তরকারি আর পোস্ত বাটা না। ওফ, মানে আর আমি নিজেকে ধরে রাখতে পারছি না। এখন দেখিয়ে দিয়েছি, এবার নিজের পেটে দিই, তারপরে পরে কথা হবে। না, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এত সুন্দর সাজিয়ে দিয়েছেন না, মানে আমরাও আর তর সই ছিল না, আমরা বসে শুরু করে দিয়েছি। আর সারা রাত জার্নি হয়েছে আমাদের, একটু ঘুম ঘুমও পাচ্ছে, তো এখন আমরা গুছিয়ে খাচ্ছি, আর এত সুন্দর পরিবেশন আরো ভালো লাগছে। এটা ঝট করে ভার্নাক ইকো স্টে রুম 2 দিয়ে দিই। এখানে টোটাল এখন আপাতত 4টে রুম আছে, এই দুটো হচ্ছে ফ্যামিলি রুম। তো আগে আমরা এখন একটা ফ্যামিলি রুমে আছি, তো ফ্যামিলি রুমটা আগে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে একটা লম্বা টানা বারান্দা, একটা দোলনা আছে সামনে, খুব সুন্দর করে আলো দেয়া আছে, ঘড়ি রয়েছে। তবে এখানে কটেজ তৈরি করার সময় যা গাছগাছালি ছিল কিছু কাটা হয়নি, সেই জন্য এই দুটো ফ্যামিলি রুমের সামনে থেকে কিন্তু অ্যাজ সাচ কোনো ভিউ নেই, পুরোটাই গাছে ঢাকা, কিন্তু তারও একটা অন্যরকম আকর্ষণ। এইটা হচ্ছে একটা ফ্যামিলি রুম, বড় বড় দুটো ডাবল বেডের খাট, বিরাট সাইজের রুম, বিরাট বড় স্কাইলাইট। এমনি তো লাইট আছে, কিন্তু সকালবেলা লাইটের কোনো দরকার হয় না, এত বড় বড় স্কাইলাইট। তারপরে এখানে দুটো বড় বড় 3 মানে 6 সিটার সোফা, এনাফ অফ কম্বলস অ্যান্ড ব্ল্যাঙ্কেটস, কম্বলস আর ব্ল্যাঙ্কেটস। আর এখানে একটা ফুল লেংথ মিরর রয়েছে, দুজনের জন্য 2 জোড়া বাথরুম স্লিপার্স। বাথরুমটা একটু দেখে নিই, বেশ বড় সাইজের বাথরুম, বেশ বড় সাইজের বাথরুম। এখানে গিজার রয়েছে, খুব সুন্দরভাবে ডেকোরেটেড, দারুণ লাগছে। পাশাপাশি দুটো ফ্যামিলি কটেজ, এইটাতে আবার অ্যাটিক রয়েছে। খুব সুন্দর বড় রুম, এখানে বুদ্ধ মূর্তি রয়েছে, এখানে ডাবল বেড, বসার জায়গা। আমরা যেমনটায় আসি ওখানে পাশাপাশি দুটো বেড, এখানে বাথরুমের ওপরে আরেকটা বেড। আর ইউনিক হচ্ছে এই অ্যাটিক, অ্যাটিকটা দেখিয়ে দিই। এই যে এখানে মোড়া দেয়া সুন্দর অ্যাটিক একটা। পাশ দিয়ে রাস্তা চলে গেছে, একদম পাশ দিয়ে। অ্যাটিকের ওপরে রুমটা, এই নিচে হচ্ছে শিবু, এখানকার শিবু না ছোটু, সরি ছোটু, তোমার ভালো নাম কি গো? কার্তিক। তো কার্তিক এখানকার কেয়ারটেকার। এইখানে এদিকে দুটো ফ্যামিলি রুম, আর এইদিকে দুটো এ লাইন কটেজ। দারুণ সুন্দর লাগছে, এই গাছের ফাঁক দিয়ে সূর্যটা দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর ফটোজেনিক একটা এ লাইন কটেজ অ্যাটিকওয়ালা, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। জেনারেলি দুজন যদি হয়, দুজনের জন্য এরকম এ লাইন কটেজ দেয়া হয়। এরকম ঘরে ঢুকেই একটা বড় ডাবল বেডেড খাট, এই যে এদিকে একটা ছোট টেবিলের ওপরে ইলেকট্রিক কেটল ফেটল সব রয়েছে। এটা হচ্ছে বাথরুম, বাথরুমের সাইজটা ওই ফ্যামিলি রুমের থেকে একটু ছোট, কিন্তু ফুললি ফাংশনাল বাথরুম উইথ গিজার, দুজনের জন্য একদম কোজি। এই বাথরুমের দরজায় মিরর লাগানো রয়েছে, এখানেও একটা
সানলাইট করা রয়েছে, মানে আর্টিফিশিয়াল স্কাইলাইট করা রয়েছে যাতে ঘরের মধ্যে আলো আসে। এখানে দুটো মোড়া, আর ওপরে অ্যাটিক। এই যে অ্যাটিকটাও বিরাট, মানে এখানেও চাইলে কিন্তু 4 জন আরামসে অ্যাকোমোডেটেড হয়ে যেতে পারে। একটা বিরাট বড় খাট রয়েছে, মানে নট বিরাট বড় খাট, মানে মেঝেতে গদি পাতা রয়েছে, মানে ওয়াল টু ওয়াল গদি, 2 জন তো আরামসে শুতে পারবে। দারুণ কোজি অ্যাটিক, 2 জনের জন্য তো একদম পারফেক্ট। 3 জন কি 4 জনও করতে পারবে, কিন্তু 3 জন কি 4 জন হলে একটু নড়াচড়ার জন্য অসুবিধা হয়ে যাবে, কেন রুমটা সাফিসিয়েন্টলি সাইজটা অতটা বড় নয়, লাইক ফ্যামিলি রুম। অবভিয়াসলি সেই জন্যই ফ্যামিলি রুম করা রয়েছে। এটা হচ্ছে আরেকটা রুম, এখানে এ লাইন কটেজের, এদিকে সিঙ্গেল বেড, ওদিকে টেবিল। এখানে একটা ডবল বেড রয়েছে, 2টো মোড়া, খুব সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং। আর এই পেছনে হচ্ছে বাথরুম। দুপুরে খাওয়া শেষ করে একটু জিরিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম গ্রাম দেখতে। সামনেই গ্রামের দোকান, টুকিটাকি অনেক জিনিস এখানে পাওয়া যায়, কিন্তু নজর কাড়ল ফুলের সমারোহ। এটা ওনাদের ফুলের বাগান এবং নার্সারিও বটে। চারিদিকে বিভিন্ন প্রজাতির রং বেরঙের মরশুমি ফুলের ছয়লাপ, কি সুন্দর লাগছে, মনটা খুশিতে ভরে উঠল। এর জন্যই তো পাহাড়ে আসা। আর সামনে একটু উঁচুতেই রয়েছে আলেয়া গ্রামের খোলা মাঠ বা টার, এর নামেই আলেয়া টার। এখানে ক্রিকেট এবং ফুটবল দুটোই খেলার ব্যবস্থা রয়েছে। আর সামনে রয়েছে ঘন গাছের ছায়ায় ঢাকা অজানা পথের হাতছানি। ওই শুকনো পাতায় মোড়া গ্রাম্য পথের ওপরে বিকেলের পড়ন্ত রোদ্দুরের আলো আঁধারির খেলা এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। এ যেন পরম যত্নে শিল্পীর তুলিতে আঁকা এক অসামান্য পটচিত্র। আর এই রাস্তা ধরেই আরো 2.5 থেকে 3 কিলোমিটার এগিয়ে গেলে পড়বে আরেকটি পর্যটন স্থান, মেঘিটার। সামনেই একটা নতুন হোমস্টে তৈরি হচ্ছে, নির্মাণ শেষ হয়ে গেলে বেশ ভালোই হবে মনে হয়। মেন রাস্তার উপরে ওয়ার্নাক ইকোস্টের গেট, এটি বিশেষ ব্যবহার হয় না। একটু এগিয়ে ডান দিকে ঘুরে গেলে যে গেটটা আছে ওটাই ব্যবহৃত হয়। ওয়ার্নাকের গেট ছাড়িয়ে পায়ে হেঁটে প্রায় 1 কিলোমিটার নিচে এগিয়ে এলাম এক অভিনব ধর্মীয় স্থান দেখবার জন্য। এটি আসলে শিব মন্দির, কিন্তু চারিপাশে বৌদ্ধ ধর্মের ছাপ সুস্পষ্ট। এটি মন্দির কাম বুদ্ধিস্ট গুম্ফা, এক অভিনব ধর্মীয় সংমিশ্রণ। ভেতরে প্রেয়ার হুইল, বুদ্ধ সবই রয়েছে, পুরো লাইন করে চা গাছ। দেখে মনে হচ্ছে জঙ্গলি, কিন্তু এখানে লোকালরা লাগিয়েছে। আর এইটা হচ্ছে স্কোয়াশের মাচা, এর উপরে স্কোয়াশ ফলানো হবে। তবে এটার প্রবলেমটা এটার একটাই হচ্ছে যে রাস্তাটা খুবই বাজে, মানে রাস্তা মানে কিছুই নেই, পুরো লুজ ধুলো, মানে পুরো পাউডারের মতো ধুলো। আমি স্যান্ডাল পরে হাঁটছি, আমার পায়ের অবস্থাটা দেখাচ্ছে, এই যে প্যান্ট আর পায়ের অবস্থা। তো সেই জন্য বলছিলাম এখানে যদি আসেন অবশ্য এবং হাঁটতে বেরোন, তাহলে অবশ্যই কভার জুতো পরে আসবেন। আমাদের মতো স্যান্ডালস বা ফ্লিপ ফ্লপসে আসবেন না, হালাত খারাপ হয়ে যাবে। আর বর্ষাকালে কিন্তু এই যে লুজ পাউডার, এটা যখন বৃষ্টি পড়ে স্লাশ তৈরি হবে, তখন কিন্তু 4 হুইল ড্রাইভ গাড়ি ছাড়া এখানে আনা প্রায় অসম্ভব হবে। মানে নিজের গাড়ি যদি 4 হুইল ড্রাইভ থাকে ভালো, বা লোকাল গাড়িতে আসতে পারেন। অন্যান্য সময় বর্ষাকাল ছাড়া একটু হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের রাস্তা খুবই বাজে, খুবই ভাঙা। তবে এখানে অল্টো, ওয়াগনার সবই আসছে, তো ঠিক মতো চালিয়ে আনতে পারলে চলে আসবে। বেলা 5টা বাজে, এবার আমরা চায়ের অপেক্ষা করছি আর জমিয়ে বসে পড়েছি। কলকাতায় তো বাড়িতে এসি চলছে, আর এখন এখানে কম্বলের তলায়, টিকু সাহেব কম্বলের তলায় ঢুকে পড়েছে। হ্যাঁ, বেশ ভালো। এখন সকালবেলাই দেখাচ্ছিল 15 টেম্পারেচার, তো এখন হয়তো 12-13 হবে। রাত্রিরে আরেকটু হয়তো কমবে। মানে এখন 2 দিন, এখন মানে চিফ কাজ হচ্ছে 2 দিন চুটিয়ে ঠান্ডা এনজয় করা। হ্যাঁ, রাত্রিবেলা ডিনারে বসেছি এই লেমন রাইস কারি লিফ দিয়ে, সঙ্গে তো অবশ্যই এর ভেতরে রুটি আছে, চিকেন, তারপরে একটা ঢ্যাঁড়সের তরকারি, ডাল, আর ওখানে হচ্ছে আলু কপি।
ইনি হচ্ছেন এখানকার রেসিডেন্ট মাফিন। মাফিনের সঙ্গে আমরা দেখা করতে চলে এসেছি। কি ব্যাপার মাফিন? হয়তো মাফিন আদর খাচ্ছে। মাফিন আদর খাচ্ছে। মাফিন, কি সুন্দর নামটা, মাফিন, কি সুইট। বলে বাবালে। বাড়ির পেছনে এরকম একটা খুব সুন্দর হ্যামক করে বসার জায়গা রয়েছে, পাশ দিয়ে রাস্তা গেছে, আর এই হচ্ছে হ্যামক। এখানে একটা ছোট্ট মানে বসার জায়গা করে দেওয়া রয়েছে, ইচ্ছে করলে কিছু স্ন্যাক্স ট্যাক্স খাওয়া যেতে পারে। আর এই হচ্ছে ফ্যামিলি রুমের পেছন দিকটা। এইটা হচ্ছে ভার্না ইকোস্টের খাওয়ার জায়গা। এই পাশের রুমটা হচ্ছে ওনারদের নিজস্ব রুম, আর এইটা হচ্ছে এটা ছোট্ট কিচেনেট আছে। এইখানেই আপনার ডাইনিং রুমও বলতে পারেন, ডাইনিং কাম রিক্রিয়েশন রুম। খুব সুন্দরভাবে টেস্টফুলি ডেকোরেটেড, সব কিছুই লোকাল। এই যে জিনিসগুলো করা সব লোকাল পাইন উড দিয়ে, লোকাল সারু উড দিয়ে করা। দেখতে শুনতে এত সুন্দর অ্যাস্থেটিক্যালি ডান, ডেকোরেটেড, খুব ভালো লাগছে। এর ভেতরটা আপনাদের একবার ঝট করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মেইন এন্ট্রেন্স। এখানে ছোট্ট দুটো টেবিল দেয়া আছে। বাইরে যদি ঠান্ডা লাগে বা বৃষ্টি টিষ্টি হয় তাহলে এখানে গেস্টরা বসে খেতে পারেন। এখানে একটা ছোট্ট কিচেন আর জিনিসপত্র রয়েছে। এই কিচেনে চাইলে নিজেদের মতো করে অল্প বিস্তর একটু রান্নাও করা যেতে পারে। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে যে খাবার দাবার পরিবেশন করা হয়, বিশেষত দুপুরবেলার খাবার, এগুলো কিন্তু এই যে সামনে দেখছেন এই সব কাঁসার ইউটেন্সিলস রয়েছে। এই সব ইউটেন্সিলস দিয়ে এখানে খেতে দেওয়া হয়, সেটাও একটা দারুণ অভিজ্ঞতা। এখানে একটা সুন্দর করে ডিজাইন করা নুক রয়েছে, 2-3টে বালিশ দিয়ে সুন্দর টেস্টফুলি ডেকোরেটেড। আর মেইন যেটা সেটা হচ্ছে এই যে এখান থেকে সিঁড়ি ওপরে উঠে গেছে। এই হচ্ছে অ্যাটিক। এখানকার এই জিনিসগুলো কিন্তু খুব ভালো। এটা হচ্ছে লাইব্রেরি কাম গেমস রুম কাম সিটিং এরিয়া, লিভিং রুম আর কি। বেসিক্যালি ধরে নিতে পারেন যে এই ভার্না ইকোস্টে লিভিং রুম উইথ এখানে যেমন এখানে ক্যারাম রয়েছে, এখানে সময় কাটানোর জন্য অনেক ইনডোর গেমস রয়েছে, এদিকে বই দেওয়া রয়েছে। আর এর সঙ্গে গেস্ট বেশি হয়ে গেলে এখানে একটা ছোট্ট রুমও আছে। এর মনে হয় বাথরুম নেই এর সঙ্গে, কিন্তু এখানে একটা ছোট্ট অ্যাটিক সাইডে রুমও রয়েছে, খুব সুন্দর। এখানে একটা বেড, এদিকে 2টো বেড, দারুণ ওয়ার্ম আর কোজি। এই হচ্ছে জানলা। এই জানলা দিয়ে যে সামনের ওই লন আর শিব ঠাকুর দেখা যাচ্ছে। এই জানলাটা হচ্ছে পাশের জানলা, এখান দিয়ে হচ্ছে পাশে গ্রামগুলো দেখা যাচ্ছে। সুন্দর জায়গা। এইটা হচ্ছে গেমস রুম। এখানে সন্ধ্যেবেলা আরামসে বসে বাইরে ঠান্ডা লাগলে এসে চুটিয়ে আড্ডা মারা যাবে। সকালবেলার ব্রেকফাস্ট এসে গেছে, আবার এমন সুন্দর করে প্রেজেন্ট করা আছে যে কোনো কথা হবে না। এইখানে ফ্রুটস রয়েছে, এখানে ছোলা আলু দিয়ে তরকারি, গরম গরম পুরি, ডিম। সাঁটিয়ে ব্রেকফাস্ট করে এখন আশেপাশে আমরা গ্রাম এক্সপ্লোর করতে বেরোবো। এটা আয়লাটার থেকে আজকে আমরা সকালবেলা বেরিয়ে একটা অ্যাডভেঞ্চারাস রুট নিয়েছি। এখানে প্রায় রাস্তা নেই বললেই চলে, তো শুধু একটা জিমনি গাড়ি যাওয়ার মতোই রাস্তা বোধহয় আমাদের জন্যই করেছিল রাস্তাটা। আর হয়তো স্কুটার বাইকে এরা যাতায়াত করে, অন্য কোনো গাড়ি ঢুকবে বলে আমার মনে হয় না। এখন একদম স্টিপ নিচের দিকে নামছি। এই রাস্তা কিন্তু টুরিস্টের জন্য নয়, এই রাস্তা গ্রামের মানুষদের কোনো মতে যাতায়াত করার জন্য। দেখুন কি স্টিপ, আমরা নামছি এবং প্রচন্ড শার্প বেন্ড। এই যে কি শার্প বেন্ড, এখান থেকে বোধহয় একটু রিভার্সে নিতে হবে নাকি? না, ঘুরে গেছে। অসাধারণ একটা জায়গায়, অ্যাবসলিউটলি ভার্জিন। এসব জায়গায় কেউ আসে না, কারণ এখানে আসা সম্ভব না আপনার কাছে 4 হুইল ড্রাইভ ছাড়া। এই জায়গাটাতে আমরা একটু কনফিউজড হয়ে জিপিএস ঠিকমতো দেখাচ্ছিল না বলে এখন আবার দেখা গেছে। এই অংশুমান গাড়িতে উঠলো, আমরা ওই ওপরের রাস্তা থেকে এসে এদিকে নিচে যাব ভাবছিলাম, কিন্তু আমাদের জিপিএস বলছে না, তোমরা নিচে নামবে বটে কিন্তু এদিক দিয়ে নয়, এদিক দিয়ে। অসাধারণ। আহা হা হা হা, এর জন্যই তো পাহাড়ে আসা। এই অ্যাডভেঞ্চারের মজাই আলাদা।
ওই যে দূরের গ্রামগুলো দেখা যাচ্ছে। নেই রাস্তার মধ্যে আমরা রাস্তা খুঁজে চলেছি। ওই ওপরটা দেখ, বাড়িটা দেখ। হ্যাঁ হ্যাঁ, ও লাভলি। আমি তো স্টেবল ভাবে ধরতেই পারছি না, অসম্ভব ব্যাপার। বাহ, আহা, এই হচ্ছে আমাদের রাস্তা। ওই সামনে জিমনি দাঁড়িয়ে আছে। আমরা একটা একদম পুরো আনচার্টেড গ্রাম্য রাস্তা দিয়ে নামছি এই ভার্নাক ইকো স্টে থেকে, আলেয়াটার থেকে। আর নিচেটা একটু দেখুন, পুরো ধাপ চাষ হয়েছে, স্টেপ একদম একদম এক 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 করে নেমে গেছে। বর্ষাকালে তো পুরো সবুজ হয়ে থাকবে, এখন মনে হয় ধান কাটা হয়েছে। ওই দূরে নিচে মনাস্ট্রিটা দেখা যাচ্ছে, নির্জন নিঝুম, অদ্ভুত সুন্দর। আর এই রাস্তা যেখান দিয়ে জিমনি এলো। দূরের পাহাড়ে ধোঁয়া উঠছে আর ছোট্ট ছোট্ট বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের এই যে কষ্ট করে, মানে কষ্ট না, এটা আনন্দ করেই যাচ্ছি এইরকম দুর্ভেদ্য রাস্তা দিয়ে। আমাদের গন্তব্য হচ্ছে নেজি মনাস্ট্রি, আপার নেজি মনাস্টারি। এটা 1760 সালে রাজা তেন্দুক পুলগার তিনি কাঠ দিয়ে বানিয়েছিলেন। এটাই হচ্ছে এটার বিশেষত্ব। মানে ওটা ওর রাজার প্যালেস ছিল আর কি, হ্যাঁ, এখন মনাস্ট্রি হয়ে গেছে। হ্যাঁ, এটা রাজার প্যালেস ছিল, রাজার এখন মনাস্ট্রি হয়ে গেছে। তার উদ্দেশ্যে আমাদের এই যাত্রা। এবং আমরা ওটা যে শুধু গিয়ে দেখে আনন্দ করব তার জন্য যাওয়া না, আমাদের এই যে স্টিপ রাস্তা দিয়ে নামা এবং ওঠার সময় 4 হুইলে ওঠা, এই এটার জন্যই আরো এই জায়গাটা সাংঘাতিক স্টিপ এবং হেয়ারপিন বেন্ড যাকে এক্স্যাক্টলি বলে তাই। আর আরেকটা কথা, এখন বৃষ্টি হয়নি বলে এটা কিন্তু শুকনো আছে, তাহলে এটা রিলেটিভলি এখন অনেক ইজি ড্রাইভ করার জন্য। বর্ষাকাল হলে কিন্তু এর পুরো রূপ পাল্টে যাবে, এবং যখন কাদা থাকবে তখন ইট ইজ আ ডিফারেন্ট ম্যাটার অল টুগেদার। কি কাণ্ড, কি কাণ্ড রে ভাই! এই রাস্তাটা কোত্থেকে এলো কে জানে, এটা এসে গেছে। কিন্তু একটা পাকা রাস্তা পেয়েছি অবশেষে। হ্যাঁ, কিন্তু তুই উত্তেজিত হয়ে, এখানে প্রচন্ড স্টিপ। হ্যাঁ। হ্যাঁ, আমরা ঘুরতে ঘুরতে এসে পড়েছি 1760 সালে তৈরি করা আপার নেজি মনাস্ট্রিতে। এটা টিবেটিয়ান স্টাইলে তৈরি করা। এখানকার এক রাজা ছিলেন, রাজা তেন্দুক পুলগার। উনি এটাকে নিজের রাজপ্রাসাদ হিসেবে তৈরি করেন। কাঠের তৈরি, এখন এলিমেন্টস থেকে বাঁচানোর জন্যে ওপরে টিনের চাল দেওয়া হয়েছে। খুব সুন্দর স্থাপত্য এবং কারুকার্য করা লোকাল আপার নেগি মনাস্ট্রি। আনফর্চুনেটলি এখন লামা নেই বলে মনাস্ট্রিটা তালা বন্ধ। এটা আমরা ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি না। ভেতরে তান্ত্রিক বুদ্ধিজমের ওপরে ইনফ্লুয়েন্স, মানে এখানে যে বুদ্ধিজমটা এটা তান্ত্রিক বেস বুদ্ধিজম। আর এখানে 4টে বড় বড় খুঁটি আছে, যেগুলো ইন্ডিভিজুয়াল এক একটা পাইন কাঠের তৈরি। দেখতে খুব সুন্দর, কিন্তু আনফর্চুনেটলি আমরা আজকে দেখতে পাচ্ছি না, কারণ এখানে এখন লামাজি কোথাও বাইরে গেছেন। এখন লামাজি এখানে নেই, সেই জন্যে মনাস্ট্রির মেইন গেটটা বন্ধ রয়েছে। খুব বড় বড় করে ওপরে লেখা রয়েছে কার্মি পেলিং গুম্পা। রাস্তায় ধুলোর ঝড় তুলে আমরা এগিয়ে চললাম ঐতিহাসিক কিজম চার্চের উদ্দেশ্যে। 1815 সালে প্রতিষ্ঠিত কিজম ইহোভা জিরে চার্চ দার্জিলিং ডিস্ট্রিক্টের প্রথম চার্চ হিসেবে গণ্য করা হয়। চার্চটি প্রতি সপ্তাহে রবিবার দিন কেবল খোলা থাকে। এইটা হচ্ছে সবচেয়ে টেস্টি একটা টমেটো বাটা, লঙ্কা। এটা হচ্ছে একদম পারফেক্ট বাঙালি ভোজনের যেটা শুরুয়াত হয়। সেটা কি দিয়ে না, উচ্ছে আলু ভাজা, তারপরে এখানে ডাল আছে, এখানে একটা তরকারি রয়েছে, স্কোয়াশের মনে হচ্ছে, আর এখানে ডিম রয়েছে, ডিমের ডালনা রয়েছে। এটা স্কোয়াশের তরকারি না? সয়াবিন আর স্কোয়াশের তরকারি। পিকুর কিছু বক্তব্য? পিকু বহুত খিদে পেয়ে গেছে, আর কিছু বললো না, আজকে বললো না আমি রেকর্ড করবো, সেও বললো না রেকর্ড করবো। এখন বাজে হচ্ছে 4টে প্রায়, একদম 4টে। এইটা দিয়ে এগিয়ে গেলেই একটা এখানকার খুব জাগ্রত বুদ্ধিস্ট গুম্ফা আছে, সেইটা দেখতে যাচ্ছি। এটা আলায়া ভিলেজে, ওই আলায়াটারের একদম কাছে। এই যে আমরা এই গুম্ফার এখানটা এসছি,
এখানে পুরোপুরি সেভাবে গুম্ফাটা এখনো হয়নি, কিন্তু এটা প্রচন্ড জাগ্রত। এখানকার লোক ভীষণ মানে, বুদ্ধ পূর্ণিমার সময় 4-5 হাজার লোক পর্যন্ত চলে আসে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু কোনো রেসিডেন্ট লামা নেই বা পুজো হয় না, কিন্তু লোকজন এখানে নিজে থেকে পার্টিকুলারলি এই যে আশেপাশের যে কয়েকটা 6-7টা গ্রাম, এখান থেকে কিন্তু সবাই এখানে পুজো করতে আর মানত করতে আসে। পার্টিকুলারলি বুদ্ধ পূর্ণিমার সময় যে সুদীপ্তা বললো, আর এমনি এখানে যদি মনের যা ইচ্ছে সবাই এখানে মানত করে যায়। আর এটা নাকি এত জাগ্রত, লোকালরা মনে করে এখান থেকে কিচ্ছু তোলা বারণ, মানে যে পাতা পড়ছে এবং কি এখানকার যে পাথরও পড়ে আছে এগুলো কোড়ানো বা তোলা বারণ। এখানে নিরামিষ খেয়ে আসে, অন্য কিছু খেয়ে আসে না, চান করে ঢুকতে হয়। এনারা এত সব এখানে মানেন। আর জিনিসটা কিন্তু ডেলেরিক এক সময় হয়েছিল, মানে ভাঙাচোরা অবস্থায় আছে, সংস্কারের চেষ্টা হয়েছিল, হয়নি, এইভাবেই পড়ে আছে। এর একটা অদ্ভুত রাষ্ট্রিক চার্ম রয়েছে, খুবই জাগ্রত এখানকার লোকাল গুম্ফা, যেখানে মানে আর একদম আমরা যে ভার্নাক হোমস্টেতে আছি সেখান থেকে হার্ডলি 100-150 মিটার হবে, তাও নয়। এখানে যে অরিজিনালি 2জন লামা এসেছিল, তারপরে বহুদিন পরে আর তাদের খুঁজে পাওয়া যায়নি। সুতরাং লোকালরা ভাবে যে এখানেই তাদের সমাধি লাভ হয়েছিল, সেই জন্য এত জাগ্রত। আলিয়াটারে লোকাল ক্রিকেট ম্যাচ হচ্ছে, ওদিকে ফুটবল গ্রাউন্ডও রয়েছে। আজকে চলেছে ক্রিকেট। এই বাড়িটা কখনো হোমস্টে হিসেবে তৈরি হয়েছিল, হয়তো চলেনি। রাতের বেলায় আলোকমালায় সজ্জিত ভার্নাক হোমস্টে, বিউটিফুলি অ্যান্ড টেস্টফুলি লাইটেড আপ, সব কিছু। মানে এই হোমস্টেটার কথায় ব্যাপারে যদি এক কথায় বলতে হয়, মানে সব কিছু খুব মেপে এবং সুন্দরভাবে লোকাল জিনিস দিয়ে করা আছে। পুরো যে জিনিসটা তৈরি হয়েছে এটা কিন্তু লোকাল কাঠের তৈরি, সব লোকাল আর্টিসানসরাই। এটা যে ওনার যে কলকাতার এক ডাক্তার দম্পতি, তাদের ডিরেকশনে এটা তৈরি করেছেন। আমাদের সেকেন্ড ডে রাত্রির ডিনার, স্টাফড পরাঠা, আলু জিরা, অসাধারণ টেস্ট। এটা হচ্ছে ঘুগনিটাও অসাধারণ, চিকেন আর এটা লেমন রাইস। এখন বাজে সকাল 7:30। আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা হব। ওনাদের রিকোয়েস্ট করেছিলাম যাতে ওনারা আমাদের সকালবেলা কিছু একটা খেতে দিয়ে দেন, তো তার উত্তরে হচ্ছে এই এলাহি ব্রেকফাস্ট। মানে আমরা ভাবতে পারিনি এই সকাল সকাল, যেখানে গ্রাম এখনো পুরো ঘুমিয়ে আছে, সেখানে এই চিকেন স্যান্ডউইচ, না চিকেন না, এটা ভেজিটেবল স্যান্ডউইচ, ফ্যান্টাস্টিক। আর এটা তো সস ঠিক আছে, সব থেকে স্পেশাল হচ্ছে এই কাস্টার্ডটা। সকালবেলায় কাস্টার্ড বানিয়েছে, ভেতরে আপেল টাপেল দেওয়া, একদম চরম। আমি সামলাতে পারিনি, লোভ 1 চামচ খেয়ে ফেলেছি আগেই। আর আন্ডা আছে, অ্যামেজিং আতিথেয়তা এখানে এই ভার্নাক ইকোস্টেতে, মানে এটা ভাবা যায় না। 7:30টার সময় ব্রেকফাস্ট রেডি, আমরা খাচ্ছি। আজকে 6 এপ্রিল 2025, আজকে হচ্ছে রামনবমী। এই সুন্দর সকালে রামনবমীর আজকে আমরা এখান থেকে ছেড়ে বেরোচ্ছি আলায়তার থেকে। তো এখানে দিদি আছেন, রূপাদির এখানেই এসেছিলাম। রূপাদি আর ব্রিজেশ দা মিলে এই ভার্নাক ইকো স্টেটা বানিয়েছেন। অসাধারণ একটা জায়গা, আর সব থেকে বড় কথা হচ্ছে ওনার আতিথেয়তা। আর এই যে 2জন আছে, এই সিস্টার আছেন আর এই ব্রাদার আছেন, ওনারা 2জন আমাদেরকে যত্নে রেখেছেন। ওনার নাম হচ্ছে কাকি বিনা, ওনার নাম হচ্ছে বিনা, আর ওনার নাম হচ্ছে ছোটু, কার্তিক মন্ডল, কিন্তু আমরা সবাই ছোটু বলেই ওকে ডাকি। তো অসাধারণ কাটলো 2টো রাত আমরা এখানে ছিলাম। খাওয়ার দাওয়ারের তো কোনো কথাই নেই, মানে আমাদের এখান থেকে মানে এখানে আসার পর থেকে খিদে বেড়ে গিয়েছে আর কি। আমরা চারিদিকে ঘুরে বেরিয়েছি আর খেয়েছি। থ্যাংক ইউ রূপাদি, থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার আসবো শীতকালে, একদম আবার আসার পরিকল্পনা রইল আর কি। যারা এখানে এসে খুব নিশ্চিন্তে 2-3টে দিন থাকতে চান, কোনো চিৎকার চেঁচামেচি নেই, শুধু রেস্ট নেবেন, বই পড়বেন, গান শুনবেন, চুপচাপ পাহাড়ের দিকে তাকিয়ে বসে থাকবেন, তাদের জন্য আদর্শ জায়গা। উইথ লিপ স্ম্যাকিং ফুড, অ্যাবসলিউটলি উইথ লিপ স্ম্যাকিং ফুড। যখন আপনার প্রয়োজন আপনাকে ম্যাডামরা সাপ্লাই দেবেন। তো আজকে এই অবধি, এবার আমরা কলকাতার পথে।
লম্বা জার্নি পড়ে আছে। হ্যাঁ, একদম। এবার রাত্রিরে পৌঁছবো, আমরা রাত্রি 12টা 12:30 যটাই হোক একটা আমরা ঢুকে যাবো। মানে ওই যা বলে কথায় ডুয়েবল বা নেবেল আর কি। একদম। এবার বলি আসবেন কিভাবে। নিউ জলপাইগুড়ি থেকে ভার্নাক ইকোস্টের দূরত্ব হচ্ছে প্রায় 100 কিলোমিটার, সময় নেবে 4-5 ঘন্টার মতো। যদি গাড়ি রিজার্ভ করে আসেন তাহলে স্টেশন থেকে গাড়ি পেয়ে যাবেন, ভাড়া পড়বে 7,000 টাকা মতো। ম্যাডামকে আগে থেকে বললে উনি লোকাল গাড়ি দিয়ে পিক আপের ব্যবস্থা করে দিতে পারেন। যদি শেয়ারে আসতে চান তাহলে শিলিগুড়ি থেকে কোলবঙ্গের জন্য দুপুরবেলা 1টা-1:30 নাগাদ শেয়ার গাড়ি পেয়ে যাবেন, ভাড়া নেবে জনপ্রতি 500 টাকা। আরেকটা উপায় হচ্ছে যে কোনো শেয়ার গাড়িতে দার্জিলিং চলে আসুন। দার্জিলিং চক বাজার থেকে কোলবঙ্গের জন্য দুপুর 1টা-1:30 নাগাদ শেয়ার গাড়ি পাওয়া যায়, ভাড়া পড়ে 250 টাকা। কোলবঙ্গের থেকে ইকোস্টের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার, আসার জন্য লোকাল গাড়ি খুঁজতে হবে বা হেঁটে আসতে হবে। নিজের গাড়িতে আসতে ইচ্ছুক হলে আমি ডিটেলস দিয়ে দিচ্ছি। আমরা দার্জিলিং জোরথাং রোড হয়ে দার্জিলিং চৌরাস্তার দিকে যাচ্ছি, হয়ে বেরোবো। যেটা দেখানোর জন্য আমি ভিডিওটা করছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এই রাস্তা আমাদের পেরোতে অন্যান্যবার যখন সিজন থাকে তখন প্রায় 1.5-2 ঘন্টা লেগে যায়। এই পুরো লাইন থাকে, যাওয়া যায় না, একটু একটু করে গাড়ি নড়ে। কিন্তু আজকে অবাক হয়ে দেখছি আজকে সানডে, স্কুল কলেজও বন্ধ, এইসব জায়গায় একদম ফাঁকা। এই প্রপার দার্জিলিং এ আমরা ঢুকে গেছি। এখান থেকে দেখাচ্ছে ঘুম 8 কিলোমিটার, কার্শিয়াং 35 কিলোমিটার এবং শিলিগুড়ি 80 কিলোমিটার। এখানে এগুলো সব ম্যাক্সিমাম পাবলিক ট্রান্সপোর্ট, তো এরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তো এখান থেকে গাড়ি ঘোরাচ্ছে লোকে, প্লাস এখান থেকে উঠছে নামছে যারা রেগুলার যাতায়াত করেন। এটা রোববার না হয়ে উইকডেজ হলে আরো অনেক বেশি ভিড় হতো। এটা হচ্ছে একটা অদ্ভুত ট্রিপ, যখন আমরা দার্জিলিং এর মধ্যে দিয়ে যাচ্ছি, মানে এলামও দার্জিলিং এর মধ্যে দিয়ে, গেলামও দার্জিলিং এর মধ্যে দিয়ে, না থেমে আর কি, মানে দার্জিলিং ক্রস হলো। হ্যাঁ, আজকে রামনবমী, তো সেই জন্য রামনবমীর একটা প্রসেশনও সামনে চলছে। আর এই ওপরে হচ্ছে বাতাসি আলু। এই ওপরে বাতাসি আলু। কতবার এসছি আর কত স্মৃতি, কিন্তু যতবারই দেখি একটা আলাদা এসে দার্জিলিং এ একটু হ্যাঁ। মনটা একটু চুপচুপ করছিল আর কি। যেমন সুদীপটা বলেছে, দার্জিলিং এ এসে দার্জিলিং এর ফ্লেভার না নিলে হয় না। দার্জিলিং না হোক, কার্শিয়াংয়েরই ফ্লেভার নিই। মানের দার্জিলিং টি হচ্ছে ভীষণ প্রিয়। তাড়িয়ে তাড়িয়ে এখন দার্জিলিং টি খাচ্ছে মার্গারেটস ডেকে। আমাদের খুব দুঃখ হচ্ছিল ফেরার সময় যে দার্জিলিং এর এত কাছে এসে খাওয়া হলো না। সেই আশাও পূর্ণ হয়ে গেল। এটা ক্যাসেলটন ফার্স্ট ফ্লাশ। এবার আপনাদের রাস্তার ব্যাপারটা একটু বলে দিই। যারা ভার্নাকে যাওয়ার প্ল্যান করছেন, ভার্নাকে বেসিক্যালি 4 ভাবে যাওয়া যায়। তার মধ্যে 2টো পরে দার্জিলিং থেকে জামুনি হয়ে, মানে পুরো দার্জিলিং শহর ক্রস করে জামুনি হয়ে, সেখান থেকে জামুনি ক্রস করার পরে আবার বাইফার্কেশন আছে, একটা হচ্ছে কোক বাজার হয়ে ওপর দিয়ে, আর একটা হচ্ছে নিচে দিয়ে নয়াবস্তি হয়ে। এটা হচ্ছে 2টো রাস্তা। আরেকটা রাস্তা হচ্ছে আপনার ঘুমের থেকে বিজনবাড়ির দিকের রাস্তাটা ধরে, মানে একদম ওই ম্যারিবং টি এস্টেট হয়ে বিজনবাড়ি হয়ে ওই দিক দিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে 3 নম্বর রাস্তা। আর 4র্থ রাস্তা হচ্ছে যদি কেউ, আচ্ছা আমি একটু ভুল বলেছি, অ্যাকচুয়ালি 5টা রাস্তা আছে। আরেকটা রাস্তা হচ্ছে মিরিক দিয়েও বিজনবাড়ি হয়ে আসা যায়, যেটা অনেক দূর পথ পড়ে। আর লাস্টটা হচ্ছে যদি সিকিম হয়ে জোরথাং হয়ে আবার নদী ক্রস করে আসা যায়, সেটা একটা রাস্তা। তো যদি সিকিম বেড়াতে গিয়ে আসেন তারাই আর কি জোরথাং দিয়ে আসবেন, নাহলে সচরাচর ওই দিয়ে কেউ আসবেন না। কলকাতা থেকে এলে আমি সাজেস্ট করবো যে পুরো দার্জিলিংটা ক্রস করে জামুনি দিয়ে যাবেন। ওদিকের রাস্তাটা ভালো, কারণ যে রাস্তাটা ঘুমের ওখান থেকে উঠে গেছে বিজনবাড়ির দিকে, সেই রাস্তা কিছু কিছু জায়গায় ভালো রাস্তা হলো, মোড়ের ওপর রাস্তাটা খুব একটা ভালো অবস্থায় নেই, একদমই ভাঙাচোরা, অনেক টাইম লাগবে। তবে ওটা দিয়ে গেলে মেঘিটার এইসব সাইড দেখতে দেখতে যাওয়া যেতে পারে।
আর যেটা জামুনি দিয়ে যাওয়ার রাস্তা, সেটা দিয়ে গেলে জামুনি ক্রস করে, যেটা বললাম দুভাগে আছে, যেভাবেই যান শেষ 10-12 কিলোমিটার একদমই ভাঙা রাস্তা, খুবই বাজে রাস্তা পাবেন। কিন্তু আমাদের যেটা মনে হয়েছে যে নয়াবস্তির রাস্তাটা তুলনামূলকভাবে অনেকখানি ভালো, অনেকটাই মেটালড হয়ে গেছে, অতটা ভাঙা নয়। আর বোকের রাস্তাটা ওপর দিয়ে গেছে, বোকের রাস্তাটা তুলনামূলক এই নয়াবস্তির থেকে কম্পেয়ার করলে তুলনামূলকভাবে বেশি ভাঙাচোরা। কিন্তু লাস্টে গিয়ে দুটো রাস্তাই এক জায়গায় মিলে যায় এবং সেখান থেকে দুটোই সেম ভাঙাচোরা। তো সুতরাং নিজেরা ড্রাইভ করে গেলে হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি নিয়ে যাবেন, বা লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি নিলেও মাছিয়ে নিয়ে গেলে চলবে। বর্ষাকালটা অ্যাভয়েড করবেন, তখন স্লাশি হয়ে গেলে খুব মুশকিল হয়। তো এই আর লোকাল গাড়ি নিয়ে গেলে তো কথাই নেই। আর যদি কলকাতা থেকে দার্জিলিং হয়ে যান, তাহলে এমন টাইমে আপনাদের প্ল্যান করতে হবে যে যখন দার্জিলিং এর মধ্যে শহরের জ্যামটা কম পড়ে, মানে আপনাদের সময়টা বা মাসের টাইমটা, মানে বছরের টাইমটা ওরম ভাবে দেখে নিতে হবে। তবে আমরা যা গিয়ে ওখানকার পারিপার্শ্বিক দেখলাম যে পুজোর পর থেকে জানুয়ারি-ফেব্রুয়ারি অবধি হচ্ছে বেস্ট টাইম। আমরা এসেই 3:30-র সময় দাঁড়ালাম বিপি ডালখোলায়, আপনা ঘর লাঞ্চ করার জন্য বেরিয়েছিলাম। তো 8:30-টার সময় ঠিকঠাকই বেরিয়ে গেছিলাম আলায়া থেকে। দার্জিলিংও পুরোই ফাঁকা ছিল, কোনো অসুবিধা হয়নি। 1 ঘন্টা আমরা খাবার ব্রেক নিয়েছিলাম মার্গারেটস ডেকে, আর তারপরে ফুলবাড়িতে রামনবমী প্রসেশনের জন্য প্রায় 40 মিনিট মতো ওইখানে দাঁড়িয়ে পড়তে হয়েছিল আর কি। তারপর তো ঠিকঠাকই আসছি আপাতত এখন পর্যন্ত। হ্যাঁ, এরপরে দেখতে হবে। আসার সময় তো ফারাক্কায় বেশ একটা জটলা পেয়েছিলাম, এখন যাওয়ার সময় কি অবস্থা থাকে তার উপরে ডিপেন্ড করছে আর কি। তো এখন আমাদের কোথায় রামনবমীর আবার হ্যাঁ, মাঝে কোথায় রামনবমীতে আমরা হনুমান হয়ে যাব সেটা আমরা জানি না, এটা তখন এখানে যা অবস্থা হবে। আপাতত এখন গাড়ির মতো পেটের ফুয়েল রিচার্জ করে তারপরে এগোনো। আর ওদিকে কথা প্রসঙ্গে উল্লেখ্য, আমরা ভার্নাক মানে আলাইটার থেকে বেরিয়ে যাওয়ার পরে ঘন্টাখানেকের মধ্যেই ওখানে সাংঘাতিক শিলাবৃষ্টি হয়েছে। ওটা ওখানকার রূপা ম্যাডাম আমাদের ছবি পাঠিয়েছেন এবং ভিডিও পাঠিয়েছেন। পথে আর বিশেষ অসুবিধে হয়নি। বহরমপুরের পর থেকে পেলাম আবহাওয়া ঠান্ডা করা ঝোড়ো বৃষ্টি। নৈশভোজ সারলাম কৃষ্ণনগরের মাদারসাটে। সকাল 8:30টায় ওয়ার্নার থেকে বেরিয়ে 685 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি পৌঁছই ঠিক রাত 1টায়। এটা ছিল আমাদের ঝটিকা সফর। রাতে কলকাতা, ভোরে দার্জিলিং, দুপুরে পাহাড়ের স্বপ্নের বাড়ি, তারপরে দুরাতের মৌতাক সেরে আবার সোজা কলকাতা। এরম পাগলা মোট আরও স্বাদ নিতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।